এই মাঠে থাকতে পারেন। ইনশাআল্লাহ আমরা যতবারই আমি নির্বাচন করেছি এই এলাকার জনগণ আমাকে বিজয়ী করেছে। আমার যখন আমি কারাগারে ছিলাম আমার অনুপস্থিতিতে আমার স্ত্রী 2008 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। আমার চাইতেও বেশি ভোটের ব্যবধানে এই এলাকার মানুষ তাকে বিজয়ী করেছে। এই এলাকার মানুষ আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা রাখে, আমাকে বন্ধু মনে করে। আমার জনগণের প্রতি আমার যে ভালোবাসা সেটাও কৃত্রিম, তাদের ভালোবাসা আমার প্রতি সেটাও কৃত্রিম। ইনশাআল্লাহ আমি সবসময় আশাবাদী এই এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে, সমৃদ্ধির স্বার্থে, সুশাসনের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে। আপনারা বহুদিন ধরে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন, আপনি আপনার সংসদীয় আসনে ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছেন, মানুষের যে নানান উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি দিয়েছেন, সেই জায়গায় এই প্রতিশ্রুতিগুলো কতটা আপনারা বাস্তবায়ন করতে পারবেন, কিংবা আপনি কি মনে করবেন দলের নীতি নির্ধারক হিসেবে আপনাদের প্রতিশ্রুতিগুলো কেমন ছিল? ইনশাআল্লাহ আমরা এমন কোনো প্রতিশ্রুতি দেই না যেটা বাস্তবায়ন করা যায় না, সেটা এই এলাকার মানুষও জানে। আমি পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি, এটা সমন্বিত উন্নয়নের জন্য, সমৃদ্ধির জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, গণতান্ত্রিক সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য, সাংবিধানিক সংস্কারের জন্য। আমি ভিত্তিমূলের কথা ভাবছি, পুরো বাংলাদেশ নিয়ে ভাবছি। সেই জায়গায় একটি অংশ হচ্ছে আমার এলাকা, নির্বাচনী এলাকা। অবশ্যই আমার এলাকার মানুষের যে সমস্ত দাবি আছে সেই দাবিগুলো আমার নিজেরও দাবি। এগুলো উন্নয়নমূলক আছে, শান্তির জন্য আছে, বিভিন্ন রকম সমন্বিত কর্মসূচি আছে, শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি, বিভিন্ন রকমের অগ্রগতি। এগুলো একটা প্যাকেজ। কোনো উন্নয়ন শুধুমাত্র রাস্তাঘাটের উন্নয়ন দিয়ে উন্নয়ন হয় না। শিক্ষা দীক্ষার উন্নয়ন হবে, বিদ্যুতায়ন উন্নয়ন হবে, মানুষের অর্থনৈতিক অবস্থার জন্য উন্নয়ন হবে, কৃষকের কৃষি উৎপাদন যাতে হয় এবং সে বৃদ্ধি পায় এবং সেই কৃষকের উৎপাদিত দ্রব্য যাতে ন্যায্য মূল্য পায়, তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়। এইভাবে সকল কিছু একটা গ্রেটার ক্যানভাসে আমরা দেখি, একটা বিশাল ক্যানভাসের মধ্যে ওখানে সমাজ চিত্র, এখানে অর্থনৈতিক উন্নয়ন, মানুষের মানবিক উন্নয়ন এবং বিভিন্ন রকমের অবকাঠামোর উন্নয়ন, বিভিন্ন বিষয়গুলো ওখানে অঙ্কিত থাকে। এটা একটা বিশাল ক্যানভাস। সেই ক্যানভাসটা আঁকে হলো একজন স্টেটম্যান। সেই পুরা ক্যানভাসটা নিয়েই আমরা ভাবি। সেখানে সুশাসন আছে, ন্যায় বিচার আছে, বিচার বিভাগের স্বাধীনতা আছে, গণমাধ্যমের স্বাধীনতা আছে, অবকাঠামোগত উন্নয়ন আছে, শিক্ষা দীক্ষায় উন্নয়ন আছে, মানুষের মানবিক উন্নয়ন করতে হবে, মানসিক অগ্রগতি সাধন করতে হবে। সমস্ত বিষয়গুলো নিয়ে সমন্বিতভাবে একটা জাতির বিশাল ক্যানভাস যারা আঁকতে পারে তারাই হয় স্টেটসম্যান। আমরা ওইভাবেই ভাবি, শুধু সিঙ্গেল কোনো উইংয়ের উন্নতি নিয়ে ভাবি। সব মিলিয়ে আগামী যে সংসদ হতে যাচ্ছে সেই সংসদটি কেমন? আগামী দিনের সংসদ হবে সত্যিকার অর্থেই জাতির সমস্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দু। শুধুমাত্র বিন্দু নয়, অতীতে ছিল সংসদটা বিন্দু, কেন্দ্রটা ছিল অন্য জায়গায়। এখন সকল কিছুর কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। আপনি আপনার বক্তব্য বলেছেন মেধাবীদের সংসদ হবে, সত্যিকার অর্থে সেই মেধাবীদের সংসদ এই সংসদ হতে যাচ্ছে। এটা শুরু, নির্বাচনের পরে দেখা যাবে আমরা কত মেধাবীদেরকে ওখানে ধারণ করতে পারলাম, এই জাতি কাদেরকে মূল্যায়ন করলো। তবে অবশ্যই চর্চার মধ্য দিয়ে, প্রশিক্ষণের মধ্য দিয়ে সংসদ সদস্যদের মধ্যে অবশ্যই মেধার বিকাশ ঘটবে, যা আছে তার বিকাশ ঘটবে এবং সেটা প্রযুক্তি নির্ভর, মেধা নির্ভর, জ্ঞান নির্ভর একটা সংসদ হবে, যাতে আমরা পৃথিবীর সাথে পাল্লা দিয়ে আসতে পারি, উঠতে পারি। আপনি যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সেখানে দুবার বক্তব্য রেখেছেন সাইকি ব্যাংকে, তো আমরা ভবিষ্যতে আসলে ওনাকে রাজনীতিতে দেখতে পাবো। সেটা এখনই বলার সময় আসেনি। এদেশের মানুষ যখন যাকে বন্ধু মনে করবে, চাইবে, তখন দেখা যাবে। এখানে আমি মনে করি না কোনো পারিবারতান্ত্রিক কোনো রাজনীতির শুরু হোক। যার যার যোগ্যতা অনুসারে যদি তারা রাজনৈতিক মাঠে আসে, টিকে থাকতে পারে, মানুষ তাদেরকে ভালোবাসে, তখন দেখা যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি পারিবারিক সূত্র ধরে রাজনীতিতে আসা সেটা একটা যোগ্যতা হতে পারে, কিন্তু তাকে রাজনৈতিকভাবে অভিজ্ঞ হতে হবে এবং রাজনীতির যে ক্ষেত্র, যে টার্গেট এরিয়া, সেই এলাকার মানুষ তাকে চাইতে হবে
এবং তাকে সেইভাবেই মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। এটা একটা মাত্র যোগ্যতা দিয়ে রাজনীতিতে আসা যাবে না। নিজেকে যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলতে পারলে তখন যে কোনো ব্যক্তি, সে পরিবারের সদস্য হোক বা পরিবারের বাইরে হোক, তাকে মানুষ পছন্দ করে।